না না হ্যাঁ নিচাহি নেই এমনি আসলাম এক একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাক সেল, বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পণ্য, খালি হাতে ফেরে সাধারণ মানুষ। রাজধানীতে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। বন্দরনগরী যেন কংক্রিটের জঞ্জাল, কোটি টাকার মাস্টার প্ল্যান হয়নি বাস্তবায়ন, 90% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দুষছে নগর পরিকল্পনাবিদ। মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনে আশায় বুক বেঁধেছে রোহিঙ্গারা। বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি ফেরার আশা। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসাইন। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। আলাদা আয়োজনে দলটির আরেক নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে। আর রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে আধিপত্য কায়েম করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবস্থান ও ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিদিনই প্রতিবাদ জানাচ্ছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। এমনকি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে আন্দোলনও করছেন তারা। শুক্রবার সকালে গুলশানে দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধকরণের এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে ভারত বাংলাদেশে আধিপত্য কায়েমের চক্রান্ত করছে। যে আপনারা উঠে পড়ে লেগেছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের সাথে নেই, আজকে ভুটান আপনাদের সাথে আর নেই, আজকে শ্রীলঙ্কা আপনাদের সাথে নেই, আজকে মালদ্বীপ আপনাদের সাথে নেই, পাকিস্তান তো নেই প্রথম থেকে, বাংলাদেশ আপনাদের সাথে নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনাকে বন্ধু বানাতে গিয়ে ভারত বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়েছে। ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এই ধরনের একটা দল যারা লুটপাট চোরের দল, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে, তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে। প্রতিবেশীদেরকে উত্ত্যক্ত করা হলো ভারতের হ্যাবিট। এর আগে সকালে প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, শেখ হাসিনা ভারতে অবৈধভাবে অবস্থান করে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। স্বৈরাচার ফ্যাসিস্ট চিহ্নিত হয়ে দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তারা আজকে একটি দেশে আশ্রয় গ্রহণ করেছে এবং সেটা কিন্তু বৈধভাবে আশ্রয় গ্রহণ নয়, অবৈধভাবে একটি দেশে আছে। সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে, তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত প্রতিহতের ডাক দেন বিএনপি নেতারা। ঐক্যবদ্ধ হয়েছিল। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সংখ্যালঘুকে ঢাল বানিয়ে একটি চক্র নিজেদের স্বার্থ হাসিল করতে চায় বলে মন্তব্য করেছেন জামাতের আমিন শফিকুর রহমান। কুমিল্লা মহানগর জামাতের কর্মী সভায় নির্বাচন ব্যবস্থায় সংস্কারের গতি বাড়িয়ে দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানান আমির। এদিন রাজধানীতে আলাদা অনুষ্ঠানে জামাত নেতারা বলেন, সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে আর কোনো ষড়যন্ত্র করতে দেয়া হবে না। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। আমাদের মিজাইল সাহেবকে হত্যা করেছে প্রতিবেশী রাষ্ট্রের ইঙ্গিতে, আজকেও আমাদের শহীদ সাইফুল ইসলামকে হত্যা করেছে তাদেরই চক্রান্তে। চট্টগ্রামের রক্ত এই পৃথিবীতে বৃথা যাবে না। চট্টগ্রামের রক্ত দিয়ে বাংলাদেশ নতুন করে আরেকবার স্বাধীনতাকে অর্থবহ করে তোলা হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক
শক্তিকে, আমাদের হিন্দু সম্প্রদায়কে কাজে লাগিয়ে বাংলাদেশে আর ভবিষ্যতে কোনো ষড়যন্ত্র তারাও বাস্তবায়ন হতে দেবে না। দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কারে জোর দেন জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কেউ যদি বাংলাদেশের দিকে আঙুল তোলে তবে সেই হাতে আঙুল থাকবে না। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব ও মিডিয়ায় উস্কানিমূলক অপপ্রচারের জবাবে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। ফারুকী সহ অন্তর্বর্তী সরকারে থাকা বিতর্কিত সদস্যদের অবিলম্বে অপসারণের দাবিও জানান সংগঠনটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান চরমোনাই পীর। আজকে আমাদের পাশের রাষ্ট্রে ভারত, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের দেশকে অশান্তি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা সংবাদের মাধ্যমে দেশকে বিভিন্ন ধ্বংস করার, বিভিন্ন ধরনের অশান্তি করার বিভিন্ন নীল নকশা তৈরি করেছে। আমরা আগে লড়াই করতে চাই না, আমরা চাই পার্শ্ববর্তী প্রত্যেকটা কান্ট্রির সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কিন্তু কেউ যদি আমাদের আঙ্গুল তুলে ওই আঙ্গুল হাতে রাখা হবে না। তাদের নেতৃত্বে এখন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন। তারা দেশের শত্রু, তারা ইসলামের শত্রু, তারা মানবতার শত্রু, কারণ তারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করেছে। তারা আওয়ামী লীগ করছেন, আমি বলবো দল করবেন, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে নয়। তারা নাকি বিতর্কিত, তাদেরকে উপদেষ্টা থেকে আপনারা সরিয়ে দেবেন, এটা আমাদের দাবি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে দ্রুত নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের নেতারা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার বিভিন্ন দল ও সংগঠন। প্রতিবাদ জানাতে শুক্রবার ঢাকায় ভারতীয় হাই কমিশন অভিমুখে র্যালি করে ইনকিলাব মঞ্চ। পুলিশি বাধায় পরে 3 সদস্যের প্রতিনিধি দল হাই কমিশনে গিয়ে স্মারকলিপি দেয়। এদিকে আলাদা কর্মসূচিতে বক্তারা বলেন, নিজ দেশের মানুষের স্বাধীনতা হরণ করা ভারত এখন বাংলাদেশের সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে। যে দেশে মসজিদ গুড়াই দিয়ে মন্দির বানানো যায়, সেই ভারতের কোন মুখে সাহস হয় পৃথিবীর সাম্প্রদায়িক সম্প্রীতির 1 নাম্বার উদাহরণ বাংলাদেশ নিয়ে কথা বলার সাহস থাকে কে দিয়ে? ভারতের গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি। ভারতের তলপেটের মধ্যে বাংলাদেশ একটা টাইম বম। বাঙালিরা যদি চায় বিস্ফোরিত হতে, তাহলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, ভারতের চারিদিকে তছনছ হয়ে যাবে। এইখানে নাকি হিন্দুদের উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, নির্যাতন চালানো হচ্ছে। এমনকি আমাদের হিন্দু বোনেরা, মায়েরা নাকি শাখা সিঁদুর পরে রাস্তায় বের হতে পারে না। এখানে অপপ্রচার, প্রোপাগান্ডা এবং সাম্প্রদায়িক উস্কানির পাশাপাশি একটা যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সে দেশের জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন 145 জন বিশিষ্ট নাগরিক। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 145 বাংলাদেশি নাগরিক বলেন, 2 দেশের কূটনৈতিক সম্পর্ক এখনও শোচনীয় অবস্থায়। ভারতীয় কিছু সাম্প্রদায়িক শক্তি ক্রমাগত উস্কানি দিয়ে এই অঞ্চলের জনগণের গুরুত্বপূর্ণ সম্পর্কে চিট ধরাতে চাইছে। আশঙ্কা ও উদ্বেগের কথা উল্লেখ করে বিবৃতিদাতারা বলেন, জনগণ ও ভারত সরকারকে এক করে দেখার সুযোগ নেই, কারণ ভারতের অনেক মানুষও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়ছেন। বিবৃতিদাতাদের মধ্যে আছেন অধ্যাপক আনু মোহাম্মদ, অধ্যাপক সলিমুল্লাহ খান, চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আগামী 9 ডিসেম্বর বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে জানান ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার এ সফরে 2 দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে বলেও জানান তিনি। এ সময় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিষয়ে জয়সওয়াল বলেন, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আস্থা রয়েছে ভারতের। We want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected and that the trial will be fair, transparent. They will get a fair and transparent. মামলায় গ্রেফতার প্রধান আসামি চন্দন দাসের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর আসামি রিপন দাসের রিমান্ড হয়েছে 5 দিনের।
শুক্রবার বিকেলে মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির পর আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মিছিল করেন আলিফের সহকর্মী আইনজীবীরা। 1 নম্বর আসামি চন্দন এবং সন্দিগ্ধ আসামি রিপনকে 5 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন। এতে আমরা সন্তুষ্ট। চট্টগ্রাম আদালতের 135 বছর ইতিহাসে এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড আর হয় নাই। যারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছেন প্রত্যেকে কিন্তু সুসজ্জিত ছিল। বিশেষ করে চন্দন দাস আজকে যাকে আদালতে তোলা হয়েছে এবং রিপন দাস, তাদের মাথায় হেলমেট ছিল, তারা হাতে অস্ত্র ছিল। পোস্টমর্টমে তার 34টা কোপের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুতরাং আমরা চাই এই নির্মম হত্যাকাণ্ডে মাস্টার মাইন্ড তারা যারা পিছনে জড়িত আছে সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক। রিপন দাস এবং চন্দন দাস এদের দুজনের কাছ থেকে ইনফরমেশনের ভিত্তিতে আমরা আরও গুরুত্বপূর্ণ আসামি তথ্য পেয়েছি এবং সেই অনুযায়ী আমরা গ্রেফতারের ব্যবস্থা নেব। কখনো 3 পিস, কখনো শাড়ি, কখনো বা বোরখা পরে বারবার টিসিবির ট্রাক সেলের লাইনে যাচ্ছেন অসাধু একটি চক্র। শুধু সাজসজ্জা পরিবর্তনে থেমে নেই তারা, হুমকি ধামকি দিয়েও বাগিয়ে নিচ্ছেন টিসিবির পণ্য। অসাধু এই চক্রের দৌরাত্মে ভর্তুকি মূল্যে পণ্য কেনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। পরিস্থিতি সামাল দিতে না পেরে বিভিন্ন স্থানে কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে টিসিবি। এমন পরিস্থিতিতে ট্রাক সেল বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। মোমেন হোসেনের ছবিতে SM আরেফিনের রিপোর্ট। না না হ্যাঁ নিতে আহি নাই, এমনি আসলাম, আমি তো নিতেছি না, লাইনও দাঁড়াই নাই। প্রেগনেন্ট আমি তিনজন নিয়ে দিছি। ওনাটা আলাদা আমরা একসাথে করতেছ নিয়ে তারা সবাই আবার তো লাইনে দাঁড়ায়। বলছে আপনারা সরেন তারা সরেই না, তারা আবার কি লাইনে দাঁড়ায়। সামনে থেকে আগে লোক থাকে, একজনের মানে পরিচিত থাকে, ঢুকায় দেয়। পিছের মানুষ পায় না, অনেকে সিরিয়াল ধরে এখন ভাগ্য থাকলে পামু, ভাগ্য না থাকলে পামু না। এদের নিজস্ব লোকজন রাখে যায়, 1 ঘন্টা পর এসে বলবে, সামনে এসে বলবে আমি এখানে ছিলাম। ওদের লোকজন বলবে হ্যাঁ আমরাও ছিলাম। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। যোগ সাজসের অভিযোগের বিপরীতে নিজেদের অসহায়ত্বের কথা তুলে ধরছেন ডিলাররা। অনেক সময় হুমকি ধামকির মুখে বাধ্য হচ্ছেন একই ব্যক্তির কাছে বারবার পণ্য বেচতে। আমরা একই ব্যক্তিরে প্রতিদিন একবারই দেই, তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। বোরকা মাকুশ পরে আসে, মাস্ক পরে আসে, আবার বোরকা পরে, তারপর ওড়না পরে আসে। স্থানীয় বাবু অনেকে প্রভাবশালী দেখায়, নেতা দেখায়, আমার একটা প্যাকেজ দেন, না দিলে গাড়ি রাখতে পারবেন না। যখন থেকে আমরা পারি না আমাকে উপরে মারদের শুরু করে দেয়, তখন দেওয়া লাগে। এদের উদ্দেশ্য হলো 3-4 বার করে নিয়ে এগুলো হয় খায়, না হলে কারকে বিক্রি করে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সহায়তা না পেয়ে নিরুপায় টিসিবি জানাচ্ছে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি এলাকার পণ্য বিক্রি কার্যক্রম। একটা চক্র দাঁড়িয়ে গেছে যারা বেশ কয়েকজন ঝগড়া লাগিয়ে দিয়ে লাইনে বিশৃঙ্খল করে দিয়ে আমার ট্রাকের বিক্রিতে হ্যাম্পার করে। ক্ষেত্র বিশেষ আমাদেরকে অনেকগুলো স্পট এরকম বন্ধ করে দিতেছে, যে স্পটগুলোতে এখন আমরা আর পণ্য পাঠাচ্ছি না, কারণ ওখানে নিয়ন্ত্রণ করা যায় না, গাড়িতে পর্যন্ত চলে আসে। অর্থনীতিবিদরা বলছেন নিত্য পণ্যের উচ্চমূল্যের বাজারে টিসিবির ট্রাক সেল বিক্রির কার্যক্রম পর্যাপ্ত নয়, যে কারণে ঠেকানো যাচ্ছে না অনিয়ম। সরবরাহটা যদি আরেকটু বাড়ানো যায়, আর যেসব এলাকাতে তারা এটা দিচ্ছেন সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে সম্পৃক্ত আরও বেশি করা যায়, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা সমাধান করা যাবে। রাজধানীতে সপ্তাহে 5 দিন 50টি স্থানে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি কার্যক্রম চালায় টিসিবি। প্রতিটি ট্রাক থেকে কার্ড ছাড়াও 350 জন ক্রেতা কিনতে পারেন টিসিবি পণ্য। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকটে ভোজ্য তেল শূন্যের পথে রাজধানীর বাজার। কিছু দোকানে আবার অদ্ভুত নিয়ম। সয়াবিন কিনলে প্যাকেজ আকারে সঙ্গে নিতে হবে অন্য পণ্য। এর মধ্যে রয়েছে দাম বৃদ্ধির অভিযোগও। এদিকে সপ্তাহ ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। সরবরাহ বাড়লেও স্বস্তি নেই সবজির বাজারে। এমন অবস্থায় নিরুপায় ভোক্তার দাবি বাজার নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ। মোহাম্মদপুর টাউন হল মার্কেট ঘুরে SM আরেফিনের আরও একটি রিপোর্ট। বাজারে এসে সয়াবিন তেল কিনতে হিমশিম খাচ্ছেন ভোক্তারা, কারণ 3 সপ্তাহের বেশি সময় ধরে চলা সরবরাহ সংকট তীব্র হয়েছে ডিসেম্বরের শুরুতে। তাই তেল ছাড়াই কাউকে ফিরতে হচ্ছে বাজার থেকে। কোনো দোকানে মিললেও গুনতে হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশি। আবার অন্য পণ্য না কিনলে মিলছে না কোনো কোনো কোম্পানির বোতলজাত সয়াবিন তেল। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে বাজারে এসে এমন নাজেহাল দশার কথাই জানালেন ক্রেতারা। তেল কিনতে গেলে বলছে চাউল নেন তেলের সাথে, না হলে আপনার সরিষার তেল নেন, মানে তেল নিতে হলে অন্য একটা প্রোডাক্ট নিতে হবে যেটা আমার প্রয়োজন নাই। যদিও পাচ্ছি কোনো দোকানে 165 টাকার তেল চাচ্ছে 200 টাকা। যখনই তারা কোনো কিছু বাড়াইতে চায়
তখন তারা জিনিস উধাও করে দেয়। এর কারণ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটের বিক্রেতারা জানান, বাজারে ভোজ্য তেলের সরবরাহ সংকট তৈরি করেছে কোম্পানিগুলো। যাই বা আসছে তাও বিক্রি করতে হচ্ছে অন্য পণ্যের সঙ্গে। 3 কার্টুন তেল নিছে, আমাকে 1 বস্তা পোলাও চাল দিয়ে দিছে। কাস্টমার অনেকে ভাই রাগ হয়ে যায়, অনেকে আমি তেল নিব, আমি চাল নিব কেন? শুল্ক কমানোর উল্টা চিত্র দেখা যায়। 2022 সালের পর আবার যখন ভোজ্য তেল ও শূন্যের দিকে খুচরা বাজার, তখন সপ্তাহ ব্যবধানে কেজিতে 50 টাকা পর্যন্ত দাম বৃদ্ধির খবর দিলেন মুরগির বিক্রেতারা। গত সপ্তাহে দেশি মুরগি কিনে আনছি আমরা হলো 80 টাকা, 480 টাকা কেজি। আজকে আনছি 500 টাকা কেজি কিনে আনছি। ব্রয়লার মুরগি ছিল 170, 180, আর এই সপ্তাহ মুরগি আমদানি একটু কমে গেছে, মানে আছে 180, 90। সবজির বাজারে ক্রেতারা বলছেন, শীতকালীন পণ্যের সরবরাহ বাড়লেও কমেনি দামের উত্তাপ। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। বাজারের অবস্থা তো ডে বাই ডে এটা ডিক্রিজই করতেছে, কোনো ইমপ্রুভমেন্ট নাই। যে দাম চাবে সেই দামে আপনি জিজ্ঞেস করেন, কোনো দামই কমাবে না। আগে হয়তো একটা জিনিস যে পরিমাণ কিনতাম, এখন আমি সেই পরিমাণ কিনতে পারতেছি না। এই অবস্থায় নিত্যপণ্যের বাজারে আসা অসহায় ক্রেতাদের দাবি, আইনের কঠোর প্রয়োগ ছাড়া বাজারে মিলবে না ভোক্তার স্বস্তি। সবকিছুর অনেক হাই প্রাইস ভাই, আলু ভর্তা দিয়ে সাধারণ মানুষ খেতে পারবে না। এখন দরকার আসলে সরাসরি আইনের প্রয়োগ। এদিকে গেল সপ্তাহেও প্যাকেটজাত তরল দুধের দাম বাড়িয়েছে কোনো দেশি কোম্পানি। তবে কেজিতে 5 থেকে 6 টাকা কমেছে চিনি ও ছোলার দাম। আর উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে আলু ও পেঁয়াজের দর। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। মাস্টার প্ল্যানে খরচ কোটি কোটি টাকা, অথচ সেই পরিকল্পনা বন্দি কাগজে কলমে, যে কারণে চট্টগ্রাম শহর পরিণত কংক্রিটের জঞ্জালে। অনুমোদনহীন ভবন ও স্থাপনায় সৌন্দর্য হারাচ্ছে বন্দর নগরী। এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন আর ওয়াসার সমন্বয়হীনতাকে দুষছেন নগর পরিকল্পনাবিদ। আর সরকারি সেবা সংস্থাগুলো অভিযোগের তীর ছুঁড়ছেন একে অন্যের দিকে। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। পাখির চোখে বাণিজ্যিক রাজধানী, একের পর এক বহুতল ভবন, যেন এক কংক্রিটের শহর। সিডি এর তথ্য বলছে 60 বর্গ মাইলের চট্টগ্রাম নগরীতে বহুতল ভবন রয়েছে 4,01,721টি। এর মধ্যে 3,87,000 6তলা, 13,480টি 10তলা এবং 484টি 10 তলার বেশি উচ্চতার ভবন। অভিযোগ রয়েছে এইসব অবকাঠামোর 90% গড়ে উঠেছে ইমারত নির্মাণ আইন না মেনে। পরিকল্পনাবিদরা বলছেন, পরিকল্পিত নগরী নির্মাণে 30 থেকে 40% খোলা জায়গা রাখার বিধান থাকলেও চট্টগ্রামে রয়েছে মাত্র 5 থেকে 7%। এই নগরে কি নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা আছে? কোনো লোভ প্রলোভনের কাছে আত্মসমর্পণ, কিন্তু আপোষের কারণে এই নগর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে এবং এই নগরকে জঞ্জালমুক্ত রাখতে পারে নাই, কেউ রাখার চেষ্টাও করেনি। শুধুই কি ব্যক্তি, নিয়ম ভেঙেছে সরকারি প্রতিষ্ঠানও। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের তৈরি করা 4টি ফ্লাইওভারের পাশাপাশি নতুন এলিভেটেড এক্সপ্রেসও অপরিকল্পিত বলছেন নগর পরিকল্পনাবিদরা। চট্টগ্রাম নগরের যে রোড উইথ আছে, মেইন রোড উইথ, ইট ইজ সাফিসিয়েন্ট এনাফ, অনলি ম্যানেজমেন্ট করে আরও 20 বছর চলবে। কেউ বলো ফ্লাইওভার করো, কেউ বলো ওভার করো, এগুলো বলছে কারা? আর দে প্ল্যানার, আর দে ট্রান্সপোর্ট ইঞ্জিনিয়ার। কাজেই আপনারা ছাগল দিয়ে চাষ করতে চাচ্ছেন। অথচ 1995 সালে চট্টগ্রাম নগরীর পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়, কিন্তু তা বাস্তবায়নে এগিয়ে আসেনি সরকারি কোনো সংস্থা। এজন্য এককভাবে দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি, সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাও ইমারত আইন ভঙ্গ করেছে। আমরা যেখানে ওপেন স্পেস রেখেছিলাম, আমরা যেখানে খেলার মাঠ রেখেছিলাম, সেগুলো সবগুলো অকুপাইড হয়ে গেছে। নানান ধরনের লোকজন আইসা এইগুলো সংরক্ষণ করে নাই। এটার দায়টা কিন্তু নট অনলি সিডিএ, এটা সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থা যারা আছে সবারই কিন্তু এই দায় আছে। চট্টগ্রাম নগরীতে সমুদ্র বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও 2টি ইপিজেড ছাড়াও রয়েছে কয়েক হাজার শিল্প কারখানা, যে কারণে এখানে যানবাহনের চাপের পাশাপাশি জনবসতির ঘনত্ব তুলনামূলক বেশি। নদী, সাগর এবং পাহাড় ঘেরা 60 বর্গ মাইলের বন্দর নগরী চট্টগ্রাম এখন ইট পাথরের জঞ্জাল। অথচ এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে প্রণয়ন হয়েছিল মাস্টার প্ল্যান। সিডিএ, সিটি কর্পোরেশন কিংবা ওয়াসা এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন করেনি। তবে এখনও সুযোগ রয়েছে এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তোলার। নতুন যে মাস্টার প্ল্যান হচ্ছে তা বাস্তবায়ন হলে আবারও বন্দর নগরী সুন্দর নগরী হিসেবে গড়ে উঠবে, এমনটি বলছেন নগর বিশেষজ্ঞরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।
গণহত্যার দায়ে মিয়ানমারের জান্তা প্রধানের বিচার চান বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। ন্যায় বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আসবে বলে আশা তাদের। জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করায় আইসিসির প্রধান কৌশলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, জান্তা প্রধানের বিচার হলে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা সহজ হবে। মোহাম্মদ ফরাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। অসংখ্য মানুষের অজানা পথ পাড়ি দেওয়ার হৃদয়ে স্পর্শী এই মুহূর্তগুলো এখন রূপ নিয়েছে কষ্টের জীবনে, পরিণত হয়েছে দীর্ঘশ্বাসে। আশ্রয় শিবিরের কষ্টকর জীবনযাত্রায় লাখ লাখ রোহিঙ্গার দিন কাটছে ছন্দহীনভাবে। নিজ বাসভূমে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্নও হচ্ছে দীর্ঘায়িত। অথচ বছর 7 আগে প্রাণে বাঁচতে জন্মভূমির মায়া ছেড়ে নাপ নদীর এপার ওপারে কাদামাটি মারিয়ে রোহিঙ্গাদের এক অনিশ্চিত যাত্রায় হতবাক হয় বিশ্ব। সেনা নির্যাতনের ঘটনায় উঠে নিন্দার ঝড়। সহিংস এই কর্মকাণ্ডকে গণহত্যা আখ্যা দেয় জাতিসংঘ। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ আদালত। চলে 4 বছরেরও বেশি সময়। তদন্তের স্বার্থে আইসিসির প্রধান কৌশলী করিম খান 3 বার পরিদর্শন করেন কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, সংগ্রহ করেন যাবতীয় তথ্য উপাত্ত। 7 বছর পর অবশেষে মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনে নতুন আশায় বুক বেঁধেছেন রোহিঙ্গারা। বার্মার জান্তা সরকার আনারে জিনিস যদি আনে বিচারের প্রতি আনারে আর তো 8 বছর পর্যন্ত আশা আসছিল। কাম থাকা মনে কষ্ট যত দিলে মানে বিজা করে রোদ দিলে পুরা করে গরমের টাইম মাঝে আর মানে কষ্ট হনো এটা কারণ নাই। আর দেশের মাঝে আর যাবলা পুরাপুরি আশা আছে। আর এটা তো এখন অন্য টালত দইল মকবর মাই আর অলতি জুলুম এ পর্যন্ত গড়াত আছে। রোহিঙ্গা নেতারা বলছেন, ন্যায় বিচার নিশ্চিত হলে স্বস্তি পাবে মিয়ানমারের মানুষ। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কাছেও নিজ বাসভূমে ফেরার উদ্যোগ নেয়ার দাবি করেছেন তারা। পুরা দুনিয়ায় যদি সে কোলাবোরেট কোঅপারেট করিয়া রে ইম্বলে যদি খামান গরদ দইলে ইনশাআল্লাহ মি অনলাইন আল্লাহ জলদি তো জলদি অ্যারেস্টেড ওয়ারেঙ্গ নিয়ে লিব। অপরাধী যারা রয়েছে তাদের যে গণহত্যায় যারা দায়ী তাদের বিচার দেখতে চায় এবং সেটি নিশ্চিত হলে তাদের দেশে ফেরত যাওয়া সহজ হবে। আন্তর্জাতিক অপরাধ আদালতে মিয়ানমারের কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন এটি প্রথম। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাননি। একমাত্র শেখ হাসিনা প্রথমবার পালিয়ে গিয়ে বিশ্ব রেকর্ড করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। শুক্রবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তারা অপরাধ করছে, অন্যায় করছে, চুরি করছে, দুর্নীতি করছে, মানুষ খুন করছে, গণহত্যা করেছে। জুলাই আগস্টে কত লোক হত্যা করেছে তারা। বিএনপির 500 পার্টনার এখন হত্যা করছে এবং ভয়ে দেশ থেকে ফলে গেছে। ফলে কি হলো, পাকিস্তান বাংলাদেশের ইতিহাসে, ভারতের ইতিহাসে কখনো কোনো সরকার প্রধানমন্ত্রী পলায় যায়নি। বাংলাদেশের মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে ভারত স্বৈরাচারীকে আবারও পুনর্বাসনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার সন্ধ্যায় সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। দুলু বলেন, যে অপশক্তিকে উৎখাত করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করতে চায়। বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসাথে বসবাস করি। আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে, দাঙ্গা সৃষ্টি করে তারা স্বৈর শাসককে আবারও আনার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকলে পতিত সরকার এবং ভারতীয় মিডিয়ার সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক গণসমাবেশে কথা বলেন তিনি।
প্রকৃত ফ্যাসিস্ট অর্থাৎ দেশি বিদেশি দোসররা, ওই ভারতীয় মিডিয়া, ভারতের বিজেপি সরকার, তারা যত বাংলাদেশ বিরোধী প্রচারণা করুক, আমরা ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করতে পারবো যদি আমরা দেশের স্বার্থে এক থাকি। আর দেশের স্বার্থে এক থাকতে হলে আমাদের দরকার একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে সবাই তার অংশীদার হয়। আগরতলায় বাংলাদেশি মিশনে হামলা জেনেভা কনভেনশনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা। শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির রংপুর কার্যালয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দেশের স্বার্থ ঠিক রেখে সম্মানজনক সম্পর্ক থাকবে ভারতের সঙ্গে, কিন্তু আজকে দেখা যাচ্ছে আমাদের দূতাবাসে হামলা, আজকে আমাদের বিভিন্ন জায়গায় যারা জাতীয় পতাকার অবমাননা, জাতীয় পতাকা ছেঁড়া হচ্ছে, এটা কিন্তু জেনেভা কনভেনশনের পরিপন্থী। সেই জন্য আমরা মনে করি যে এখান থেকে ভারতকে সরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে আছেন 4 বছর, তবে বছর খানেক ধরে আসেন না ক্যাম্পাসে, কিন্তু মাসে মাসে বেতন নিয়েছেন ঠিকই। বিষয়টি নজরে আসার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্বে থাকা অধ্যাপক ডক্টর মুনতাসির মামুনের বেতন ভাতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এমন বাস্তবতায় বঙ্গবন্ধু চেয়ারের প্রয়োজনীয়তা নিয়ে উঠেছে প্রশ্ন। তারিফ রহমানের রিপোর্ট। শেখ মুজিবুর রহমানের স্মৃতি সংরক্ষণ ও তার জীবন নিয়ে গবেষণার লক্ষ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2020 সালে প্রতিষ্ঠা করা হয় বঙ্গবন্ধু চেয়ার। 2021 সালের 27 ফেব্রুয়ারি 2 বছরের জন্য নিয়োগ দেওয়া হয় ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুনকে। 2023 সালে তার মেয়াদ বাড়ানো হয় আরও 2 বছর। নীতিমালা অনুযায়ী বছরে অন্তত 2টি প্রবন্ধ ও 4টি সেমিনারে অংশ নেওয়ার কথা ছিল তার, কিন্তু গত বছরের মার্চ থেকে তিনি কাজের অগ্রগতির কোনো প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। অথচ বেতন ভাতা বাবদ নিয়েছেন 47,64,800 টাকা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে নভেম্বর থেকে আমাদের ওনার বেতন বন্ধ আছে। যদি আদায় করার কোনো সিদ্ধান্ত প্রশাসন থেকে আসে তাহলে সেগুলো আমরা ওনাকে লিখিত চিঠি দিয়ে জানাবো যে আপনার বেতনগুলো এই কারণে ফেরত দেওয়া দরকার, আপনি ফেরত দিয়ে দেবেন। নিয়মিত বেতন ভাতা নিলেও 1 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে আসেন না অধ্যাপক মুনতাসির খান মামুন। নীতিমালা অনুযায়ী উনি যা যা করার কথা ছিল তেমন কোনো কিছু করেননি। সব থেকে যেটা দুর্ভাগ্যজনক, 2023 সালের মার্চ মাসের পর থেকে এ পর্যন্ত মুনতাসির মামুন সাহেব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একবারের জন্য আসেননি। যে টাকাটা গচ্ছা হয়েছে এতদিন পর্যন্ত, এটা আসলেই গচ্ছা। নতুন প্রশাসন দায়িত্ব নেয়ার পর চলতি বছরের নভেম্বরে মুনতাসির খান মামুনের বেতন ভাতা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 5 আগস্টের আগে একাডেমিয়াতে, প্রশাসনে যে ধরনের দুর্নীতি দেখেছি, অপচয় দেখেছি, অন্যায় দেখেছি, এই জিনিসগুলো আমরা দেখতে চাইছি না। অভিযোগের বিষয়ে জানতে অধ্যাপক মুনতাসির মামুনের সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া হয়নি। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুশ্রম। অভাবের তাড়নায় ঝুঁকিপূর্ণ কাজ করছে কোমলমতি শিশুরা। অপরাধ জেনেও পারিশ্রমিক কম হওয়ার সুযোগ কাজে লাগাচ্ছেন বহু প্রতিষ্ঠান মালিক। শিশুশ্রম বন্ধে সরকার কাজ করছে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসন। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। বেড়ে ওঠার কথা বাবা মায়ের স্নেহ মমতায়, স্বপ্ন বোনার কথা সাদা পৃষ্ঠার কালো হরপে। শৈশবের সে আনন্দ, স্বপ্ন আর সম্ভাবনা অধরা থাকে এইসব শিশুদের। পরিবারের অভাব তাদের ঠেলে দিয়েছে শিশুশ্রমে। গৃহস্থলী থেকে নির্মাণ শিল্প, ইটভাটা, কৃষি বা কারখানায় নিত্যদিন চলে জীবনের লড়াই। লক্ষ্মীপুরের প্রায় সব জায়গায় চোখে পড়বে এই দৃশ্য। ঝুঁকিপূর্ণ কাজ করছে কোমলমতি শিশুরা। যদিও মাসে বেতন মিলছে মাত্র 1,500 থেকে 2,000 টাকা। কেউ বা কাজ করছে শুধু 3 বেলা খাবারের বিনিময়ে। এইসব শিশুর পরিবারের অভাব অনটনের সুযোগ নিচ্ছে এক শ্রেণীর প্রতিষ্ঠান মালিক। আমি এখানে কাজ শিখি, 3 বেলা খাবার খাই, বেতন পাই না। আমি এখানে কাজ করি, 1 বেলা খাই, বেতন অনেক পাই নাই। গ্যারেজে কাজ শিখি, কোম্পানি 3 বেলা খাওয়ায় আর মাসে 1500 টাকা বেতন দেয়। ছোট পোলা বান্ধে আনি এখানে আমি কাজ শিখাইতেছি। কাজ তো শিখুন লাগবো, আমি তো এককালে শিশু ছিলাম এগুলোর মতন, আমি কাজ শিখছি না। শিক্ষাবিদরা বলছেন শিশু শ্রম কোনো সভ্য সমাজেই গ্রহণযোগ্য হতে পারে না। এই বিষয়ে সরকারের নজরদারি বাড়ানো সহ জনসচেতনতার বিকল্প নেই। স্বাভাবিক কোনো আইন, নিয়ম, শৃঙ্খলা না থাকায় এক শ্রেণীর অসাধু মানুষ এই ভবিষ্যৎ নাগরিকদেরকে মানসিকভাবে ধ্বংস করছে, শারীরিকভাবেও তারা ভালোভাবে বেড়ে উঠছে না। তো এটি উদ্বেগজনক।
শিশু শ্রমে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। লক্ষ্মীপুর জেলায় শিশু শ্রম আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, এটি আসলে আমার জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়। যেসব কলকারখানার মালিক বা ফার্মের মালিকগণ শিশুদেরকে শিশু শ্রমে নিয়োজিত করছেন এ বিষয়ে সচেতন না হয় তাহলে আমরা এটি আসলে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেসব প্রতিষ্ঠানের মালিকের কথা বলছেন তাদেরকে নিয়েও আমরা কথাবার্তা বলেছি এবং আমাদের যে কমিটি আছে তাদেরও মোটিভেশনাল কার্যক্রম অব্যাহত আছে এবং আগামী দিনেও আমরা বসবো, কারণ আমরা চাই না কোনো শিশু এই ঝুঁকিপূর্ণ শ্রমের মধ্যে আসুক। লক্ষ্মীপুরের বিভিন্ন কারখানায় 2000-এর বেশি শিশু শ্রমিক কাজ করলেও সঠিক পরিসংখ্যান নেই সমাজসেবা অধিদপ্তরের কাছে। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। গত 5 বছরে ফেনীতে প্রায় 40 লাখ মেট্রিক টন আমন চাল উদ্বৃত্ত থাকলেও এবছর দেখা দিয়েছে খাদ্য ঘাটতির শঙ্কা। গত আগস্টে ভয়াবহ বন্যায় 40,000 হেক্টর জমি নষ্ট হয়ে যাওয়ায় দেখা দিয়েছে এ সংকট। কৃষি বিভাগ জানায় 1.25 লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি কমাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। গত 20 আগস্ট ফেনীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। অঞ্চলভেদে 5 থেকে 15 ফুট উচ্চতায় পানির নিচে তলিয়ে থাকায় নষ্ট হয় ঘরবাড়ি, ফসলি জমি। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 কৃষিবর্ষে ফেনী জেলায় চাহিদার বিপরীতে বাড়তি উৎপাদন হয় 41,513 মেট্রিক টন আমন চাল। চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 66,755 হেক্টর। তবে বন্যার কারণে আবাদ হয়েছে মাত্র 26,764 হেক্টর, যা লক্ষ্যমাত্রার 39,991 হেক্টর কম। ফলে আবাদ অনুযায়ী চলতি আমন মৌসুমে এই জেলায় চাল উৎপাদনের ঘাটতির আশঙ্কা 1,25,621 মেট্রিক টন। কৃষক বলছেন ক্ষেত থেকে যা ধান পাওয়া যাচ্ছে তা পরিবারের চাহিদাই মেটানো যাচ্ছে না। ডলের কারণে সারা নষ্ট গেছে, জমি চাষে হানি কমছে। আরো এই ধানটা উঠলে আমরা কিছু করা কি হইতো, এই ধানটা আমরা চলে গেছে, চলে যাওয়ার পর আমরা কীভাবে খরাই চালামো, কীভাবে এরকম আমাদের সবারই টেনশনে। এরি ফসলের ধান কিছু ফাইলে জ্বালা বসাই আনার আরুমো। কৃষি বিভাগ জানায় খাদ্য ঘাটতি কমাতে কৃষকদের নানামুখী পরামর্শ দেওয়া হচ্ছে। আমনের ক্ষতিটা করার জন্য খালি জায়গা সেগুলোতে সবজি উৎপাদন করে ক্ষতিটা পোষানো, আর এরপরে বিভিন্ন রবি ফসল এবং পরবর্তীতে বোরো আবাদ বাড়ানোর জন্য আমাদের চলতি মৌসুমে কৃষি বিভাগের পক্ষ থেকে ফেনী জেলার ৭৮,০০০ কৃষককে বিভিন্ন জাতের রবি শস্য, সবজির বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। শুক্রবার দুপুরে বন্দরের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। স্থলবন্দরের নবনির্মিত কার্গো ভেহিকেল টার্মিনালের সঙ্গে ভারতের পেট্রোপোল বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার সহ প্রশাসনের কর্মকর্তারা। জামালপুরে জিল বাংলা সুগার মিলসের আখ মাড়াই শুরু হয়েছে। শুক্রবার বিকেলে কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ডক্টর লিপিকা ভদ্র। এ সময় উপস্থিত ছিলেন কর্মকর্তা, কর্মচারী, আখ চাষি ও প্রশাসনের কর্মকর্তারা। 2024-25 অর্থ বছরে 60,000 মেট্রিক টন আখ মাড়াই করে 4,200 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এছাড়া প্রতিমণ আখের দাম নির্ধারণ করা হয়েছে 240 টাকা। ব্রাহ্মণবাড়িয়ায় চলছে শুটকি উৎপাদনের ধুম। স্বাদে ও মানে ভালো হওয়ায় এখানকার শুটকির কদর দেশ জুড়ে। তাই প্রতি মৌসুমেই শত শত কোটি টাকার শুটকি তৈরি হয়ে থাকে মেঘনা পাড়ের এ জেলায়। ব্যবসায়ীরা বলছেন, সহজ শর্তে ঋণ মিললে সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জন। সম্ভাবনাময় এ খাতে সরকারের নজর দেয়া উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। সারি সারি বাঁশের মাচা, নদী হাওর থেকে মিঠাপানির মাছ এনে শুকানো হচ্ছে এসব মাচায়। প্রতি বছর সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে শুটকি তৈরির মহোৎসব। তবে এখানে পুঁটি মাছের চাপা শুটকি উৎপাদন হয় সবচেয়ে বেশি।
দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের শুটকির কদর। তবে মাচা তৈরি থেকে শুরু করে মাছ কেনা, শুকানো এবং রপ্তানি করতে প্রয়োজন হয় মোটা অঙ্কের পুঁজি। আর এই পুঁজি সংগ্রহ করতে দাদন ব্যবসায়ী কিংবা এনজিও সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দিতে হয়। তাই উৎপাদন বাড়াতে সহশর্তে ঋণ চান শুটকি ব্যবসায়ীরা। 2 কোটি টাকা দরকার এই মাছ এই সিজনে পুরা। কোটি কোটি টাকার ব্যবসা হয়, কিন্তু আমাদেরকে লোন দেয় না। কেউ পুঁজি দিতেছে আর কেউ খাইতে দিতেছে, এর মধ্যে 50-50 করে এভাবে ব্যবসাটা চলতেছে। সম্ভাবনাময় এই খাতে সরকার নজর দিলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলছেন অর্থনীতিবিদরা। এটা যদি সুযোগ হয় যে সরকার একটা প্রাতিষ্ঠানিক উৎস হিসেবে একটু স্বল্প সুদে ঋণ দানের ব্যবস্থা করে, তাহলে এই শিল্পের বিকাশে সহযোগিতা হয়। কৃষি ব্যাংকের এক কর্মকর্তা জানান, ঋণ দিতে শুটকি ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। তালিকা সংগ্রহ করে যারা পাওয়ার যোগ্য তাদেরকে লোন দিচ্ছি। আমরা 5 লক্ষ টাকা জামানতবিহীন সিএমএর অধীনে অতি সহজে ঋণ দিতে পারি। তারপর নারী উদ্যোক্তা যারা বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তা স্কিমের আওতায় আমরা 5% রেটে লোন দিতে পারি। শুটকি উৎপাদন করে জেলার 3 উপজেলার 500 পরিবার সচল রেখেছেন সংসারের চাকা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং সহজ শর্তে ব্যাংক ঋণের ব্যবস্থা করা গেলে বছরে অন্তত 200 কোটি টাকার বাণিজ্য হবে বলে মনে করছেন ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের শুটকি মাছ ব্যবসায়ীরা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। কাগজে কলমে ডাস্টবিন 52টি, বাস্তবে যার দেখা মেলা ভার। 32 বছরও নির্মাণ করা যায়নি স্থায়ী ডাম্পিং স্টেশন। তাই নোয়াখালীর চৌমুহনী পৌরসভার বাসিন্দাদের দুর্ভোগ নিত্য সঙ্গে। পথে পথে ময়লা আবর্জনার স্তূপ বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও। সংকট নিরসনে চলছে চিঠি চালাচালি। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেন রকের ছবিতে রিপোর্ট। যেখানে সেখানে ময়লা আবর্জনা স্তূপ, দুর্গন্ধে দুর্ভোগ নিত্য সঙ্গী। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার বাসিন্দাদের পথ চলতে হয় অন্তহীনেই ভোগান্তি নিয়েই। 32 বছর আগে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি মিললেও সংকটের বৃত্তে এখনও আটকা এখানকার বাসিন্দারা। বলছেন নিয়মিত কর দিয়েও মিলছে না নাগরিক সেবা। সাধারণ মানুষগুলো চলাচল করতে অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে এখানে যদি এটা একটা প্রতিরোধ করা হয় তাহলে সবার জন্য একটু ভালো হয়। ময়লা আবর্জনা এগুলো আমাদের পুরো এলাকার জন্য একটা কি সমস্যা হয়ে দাঁড়াতেছে। এগুলো দেখবে কি যে যত্রতত্র এখান থেকে যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলো নিয়ে যাওয়া হয় এবং যথাস্থানে ফেলা হয়। স্থানীয়রা বলছেন 52টি ডাস্টবিন থাকার কথা বলা হলেও অস্তিত্ব নেই একটিরও, যে কারণে রাস্তার পাশেই ফেলা হচ্ছে ময়লা আর হাসপাতাল ক্লিনিকের বর্জ্য। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এখানে পুরসভার মেয়রও জানে, কমিশনারও জানে, সবাই জানে, কিন্তু ওনারা বলে না এই কাঁচরাগুলা অ্যাকসেপ্ট করে তোমরা হালো। এই এলাকার পরিবেশগুলো নষ্ট হয়ে যাইতেছে। এইটা তো একটা মেইন রাস্তা, মেইন রোড। এই রোডের মাঝখানে ময়লাগুলো ফেলানো আমাদের চলাফেরা আশেপাশে সবার একটা বিশাল ঝুঁকির মধ্যে আছে। স্থায়ীভাবে ডাম্পিং স্টেশন নির্মাণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নতুন ডাম্পিং স্টেশনে আমরা আমাদের যে ময়লা আবর্জনা যেগুলো আছে সেগুলো ফেলবো, কিন্তু আমরা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছি আমাদের এখন জরুরি ভিত্তিতে 2টা যানবাহন যদি দেয়া হয় তাহলে হচ্ছে এই বর্জ্য ব্যবস্থাপনাটা আরো খুব ভালো হবে। 1973 সালে প্রতিষ্ঠিত চৌমুহনী পৌরসভার আয়তন 20.70 বর্গ কিলোমিটার, যেখানে বাস করেন 1,48,000 মানুষ। সময় সংবাদ, নোয়াখালী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মেহেরপুর ইউনিটের সাবেক যুব প্রধান শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে 300 কম্বল উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার পান্ডের ঘাট পাড়ায় সোহাগের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও মেহেরপুর সদর থানার একটি টিম অভিযান চালায়। এ সময় বিভিন্ন বস্তা ও বক্সের ভেতর থেকে প্রায় 300 কম্বল উদ্ধার করা হয়। মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জানান, উদ্ধার করা কম্বল গত শীতে ছিন্নমূল মানুষকে বিতরণের জন্য দেয়া হয়েছিল। বিতরণ না করে অসৎ উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুত করে রাখে। 3 বস্তা বের করার পরে আমরা ওনাকে বলে যে হচ্ছে আমাদের অভিযোগ মতে আরো অনেক মালামাল আছে। সাববাক্সের ভিতরে প্রায় 40টা আর একটা সাববাক্সতে 60টা, মোট 100-র উপরে সাববাক্সের ভিতরে ওনারা তালাবন্দি করে রাখে। আনুমানিক প্রায় 300 পিস কম্বল এখানে আছে। এই কম্বলগুলো আমরা পরবর্তীতে আমাদের রেড ক্রিসেন্টের যিনি ওলো আছে এবং তিনি এবং প্রশাসনের সহায়তায় আমরা এটা হস্তান্তর করব। তরুণদের জন্য বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি যুক্তরাজ্যের ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন।
বাংলা ভাষার সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠার জন্য এই পুরস্কার পেলেন তিনি। বর্তমানে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছেন 15 লাখের বেশি তরুণ তরুণী। 2018 সালে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থাকাকালে বন্ধু ও সহপাঠীদের সঙ্গে নিয়ে বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। লক্ষ্য ছিল সামাজিক কুসংস্কার দূর করার পাশাপাশি শিশু কিশোরদের বিজ্ঞান গবেষণার পথ সহজ করা। বিগত 6 বছরে এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হয় 15 লাখেরও বেশি তরুণ তরুণী। এবার দেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারেও সম্মানজনক স্থান পেল বাংলা ভাষার সর্ববৃহৎ বিজ্ঞানভিত্তিক নেটওয়ার্ক বিজ্ঞানপ্রিয়। তরুণদের গবেষণা প্ল্যাটফর্ম বিজ্ঞানপ্রিয় প্রতিষ্ঠার জন্য যুক্তরাজ্যের অন্যতম মর্যাদাপূর্ণ দি ডায়না অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ। বৃহস্পতিবার ব্রিটিশ রাজ পরিবার থেকে এবারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। ডায়ানা অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানিত একটি অ্যাওয়ার্ড আমাদের তরুণ তরুণীদের জন্য যারা সমাজ কল্যাণে কাজ করছে। এবছর আমি পুরস্কারটি পেয়েছি ডিজিটাল বিজ্ঞান শিক্ষায় বিশেষ অবদানের জন্য। তরুণ এবং শিশুদের মাঝে গবেষণা ভিত্তিক বিজ্ঞানকে প্রমোট করতে এবং বিজ্ঞানের যে ভুল ধারণাগুলো রয়েছে, যে সুডো সায়েন্স রয়েছে, সেগুলো প্রতিরোধে আমরা কাজ করে যাচ্ছি। এই নেটওয়ার্কের মাধ্যমে খুব সহজেই দেশ বিদেশে কর্মরত বাঙালি গবেষকদের সঙ্গে গবেষণা কাজে যুক্ত হতে পারেন প্রান্তিক শিক্ষার্থীরা। যে হারে বিজ্ঞান এগিয়ে যাচ্ছে সে সম্পর্কে একটা সম্মুখ ধারণা যদি আমাদের না থাকে তাহলে একসময় আমরা থই পাবো না। দেশ বিদেশে প্রচুর গবেষণা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক। এই গবেষণাগুলো সাধারণ মানুষের জন্য অত্যন্ত দুর্বোধ্য। এই গবেষণাগুলোকে সহজ ভাষায় মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা ওই পরিকল্পনা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এই তরুণের স্বপ্ন, দেশে পর্যাপ্ত গবেষণা কেন্দ্রিক কর্মসংস্থান তৈরি করতে পারলে দেশের প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়নের পাশাপাশি মেধা পাচার বন্ধ হবে। বিজ্ঞানপ্রিয় এভাবেই এই প্রয়াসেই কাজ করে যাচ্ছে যাতে আমরা আমাদের হাত ধরে অসংখ্য গবেষক তৈরি হতে পারে এবং এই গবেষকগুলো দেশের বর্ডার অতিক্রম করে যাতে না যায়, বাংলাদেশের থেকেই যাতে তারা সুযোগ সুবিধা পায় পর্যাপ্ত। যুক্তরাজ্যের বর্তমান রাজা তৃতীয় চার্লসের প্রয়াত স্ত্রী ডায়নার স্মরণে বিশ্বব্যাপী সমাজসেবায় নিয়োজিত 10 থেকে 25 বছর বয়সী তরুণদের প্রতি বছর সম্মানজনক এ পুরস্কারটি দেয় ব্রিটেনের রাজ পরিবার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেল মুগ্ধতা ছড়ানো প্রজাপতি মেলা। ছুটির দিন সকাল থেকেই বাহারি রঙের প্রজাপতি দেখতে ভিড় করেন নানা বয়সী মানুষ। ছিল শিশুদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, ঘুড়ি ওড়ানোর আয়োজন। পাশাপাশি বিশেষ আকর্ষণ ছিল পাপেট শো। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছর এই আয়োজন করে থাকে প্রাণীবিদ্যা বিভাগ। প্রজাপতি মানেই বাহারি রঙের ছটা, যে রং মানুষের মনে জন্ম দেয় নান্দনিকতার সুর। কেবল চোখের সৌন্দর্য কিংবা মনের আনন্দই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রজাপতির গুরুত্ব উপলব্ধি করেই প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার 14তম আসর। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই আয়োজনের উদ্যোগ নেয়। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা এই জন্য প্রতি বছর এই তারিখেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। আমি প্রজাপতি একটা ভালোবাসি, আমাদের বাসায় অনেক প্রজাপতি আছে। প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। মাস্ক দেখেছি, প্রজাপতির বই দেখেছি, সবকিছু দেখেছি। তবে প্রকৃতির জন্য বিশেষ সহায়ক এই প্রজাপতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আগতরা এর সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, সেটা আরো বাড়া উচিত। বিশেষ করে প্রাণ প্রকৃতি ফিরে পাওয়ার জন্য, ইকোসিস্টেম সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ এবং দুইটা শব্দ আছে, একটা রিস্টোরেশন, একটা কনজারভেশন। তো অর্থাৎ একটা ফিরে পাওয়া আর একটা যতটুকু সেটাকে সংরক্ষণ করা, দুটোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। কেবল গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি স্কুল কলেজে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে হবে। প্রজাপতিকে বন্ধু ভেবে এর সংরক্ষণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। বরেন্দ্র জনপদ নওগাঁয় বাড়ছে শীত। ভোরের কনকনে হিমেল বাতাস আর কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। শীতের আরো খবর জানাতে নওগাঁ শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার এমআর রকি। শেষ সপ্তাহ থেকে কিন্তু এই জনপদের উপর দিয়ে হালকা যে শীতের ধকল তা শুরু হয়েছিল। বর্তমানে
এই শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়ছে এবং আমরা গত 2-3 দিনের যে চিত্রটি দেখছিলাম এখানে কিন্তু তাপমাত্রার 13 থেকে 14 ঘরের নিচে নেমে এসেছে এবং তাপমাত্রার সাথে কিন্তু এই মুহূর্তে মৃদু বাতাস, যে বাতাসের কারণে কিন্তু হিম বাতাসের ঠান্ডার যে ধকলটা তা কিন্তু এই জনপদের মানুষকে এই মুহূর্তে খুব উপলব্ধি করতে হচ্ছে এবং বেশ কষ্টের কারণ হিসেবে তারা দেখছেন। আসলে বিগত দিনগুলোর যে রেকর্ড তা হলো যে এই জনপদের উপর দিয়ে যে শীতের তাপমাত্রা এবং শীতের যে ধকল তা কিন্তু তীব্র থেকে তীব্রর দিকে যায় এবং এবারও কিন্তু একই চিত্র আমরা দেখছিলাম যে নভেম্বরের পরবর্তী ধাপে ধাপে কিন্তু তাপমাত্রা নিচে নেমে আসছে এবং তাপমাত্রা যত কমে আসছে ততই কিন্তু ঠান্ডার যে প্রকোপ এবং এই ঠান্ডা এই জনপদে কিন্তু এক ধরনের নিরানন্দ বলা হয়ে থাকে, কারণ 4-5 ঘরের নিচে নেমে আসে এবং এই শীতের কারণে কিন্তু বিভিন্ন সমস্যা বা এই অঞ্চলে যেসব রোগ বালাই রয়েছে রোগ বালাইগুলো কিন্তু ধাপে ধাপে বাড়তে থাকে এবং আমরা দেখছিলাম যে এবার শীতের যে পরিস্থিতি তাতে কিন্তু এখানকার স্থানীয় আবহাওয়া অফিস এবং চিকিৎসকদের দিক থেকে বলা হচ্ছে যে এবার আগাম সতর্কতার মাধ্যমে এই শীতের যে মোকাবেলা তা কিন্তু করা জরুরি এবং দরিদ্র নিম্ন আয়ের মানুষের পাশে কিন্তু দাঁড়ানোর জন্য সবসময় আহ্বান করা হয়ে থাকে, কারণ 5 থেকে 6 ঘরে তাপমাত্রা নিচে নেমে এলে স্বাভাবিকভাবে শিশু, বয়স্ক এবং সব শ্রেণী পেশা মানুষের উপরে কিন্তু বড় ধরনের প্রভাব পড়ে থাকে এবং এখন পর্যন্ত 13-14 ঘরে তাপমাত্রা এবং ভোর সকালে কিন্তু কুয়াশা ধরছে এবং এই কুয়াশার কারণে কিন্তু স্বাভাবিক চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে এবং তীব্র ঠান্ডার যে ধকল তা কিন্তু সকালে যারা কাজকর্মে বের হচ্ছে তাদের অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে এবং নিম্ন আয়ের মানুষের এই দুর্ভোগটাই সবচেয়ে বেশি এখানে আমরা উপলব্ধি করে থাকি এবং শীতের কারণে যে সমস্যাগুলো তৈরি হয় সমস্যার জন্য প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতিটা নেওয়া দরকার, এবার জেলা প্রশাসন বলছে তারা 60,000 গরম কাপড়, বিশেষ করে কম্বল জাতীয় এই কাপড়গুলো কিন্তু প্রান্তিক পর্যায়ে উপজেলা লেভেলের বিভিন্ন তৃণমূল মানুষকে সরবরাহের জন্য প্রস্তুতি নিয়েছেন। এখনো পর্যন্ত তারা এই সরবরাহের জন্য চেষ্টা করছেন, তবে এবং এই জনপদে এই মুহূর্তে শীতের কারণে আগাম যেসব রোগ বালাই হয়ে থাকে, শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া এবং বয়স্কদের শ্বাসকষ্ট, এই রোগগুলো থেকে পরিত্রাণের জন্য চিকিৎসকরা আগাম সতর্ক বার্তা যে প্রচারণা তা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলে শীত কিন্তু আরো বাড়বে এমন কথাই বলছে স্থানীয় আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এই ছিল সার্বিক নওগাঁর এই জনপদের শীতের খবর আমার কাছে। শীতের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ থেকে। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে চলছে রোকেয়া রান। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শফিক মুন্সি, সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, নারী এবং কন্যার প্রতি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ মহিলা পরিষদ কিন্তু আজ ভিন্নধর্মী একটি আয়োজনের ব্যবস্থা করেছে। তারা নারী এবং কন্যাদের যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য আজ একটি বিশেষ ধরনের রোকেয়া রান কর্মসূচি হাতে নিয়েছে। মূলত যে বিশ্ব নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ এবং বিশ্ব মানবাধিকার দিবস এবং রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আজকের এই কর্মসূচি এবং এই কর্মসূচির যে বিষয়টি সামনে তারা আনছে যে এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা তারা দৌড়াবেন শাহবাগ পর্যন্ত এবং সেখান থেকে আবার ফেরত আসবেন এবং এর মাধ্যমে তারা মূলত যে বার্তাটি সর্বত্র ছড়াতে চায় সেটি হচ্ছে যে নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা রুখে দিতে যে কোনো ধরনের আসলে কার্যক্রম তারা সরকারের প্রতি নিবেদন করছেন যেন যে সরকারের পলিসিও আসলে সেভাবে তৈরি করা হয়। একই সাথে প্রতিটি ঘরে ঘরে যেন যারা আছেন আসলে মানুষ এবং অভিভাবকরা তারা যেন আসলে এই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে যে কোনো ধরনের ভূমিকা রাখেন এবং সচেতন হন। একই সাথে কিন্তু তারা আরেকটি বিষয় সামনে এনেছেন, সেটা হচ্ছে পারিবারিক যে আইন, সে পারিবারিক আইনে সমতার মাধ্যমে কিন্তু নারীর অধিকার সুনিশ্চিত করার জন্য তাদেরও আজকের এই ধরনের সচেতনতা আয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শহীদ মিনার প্রাঙ্গণে এই যে স্বেচ্ছাসেবী যারা আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আজকের এই আয়োজনে যুক্ত হয়েছেন তারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ পরেই তারা এখান থেকে দৌড় শুরু করবেন এবং তাদের আজকের যে আয়োজন সেটি সম্পূর্ণ করবেন। তো এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সর্বশেষ।
সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। কক্সবাজারের মেরিন ড্রাইভে শুরু হয়েছে ম্যারাথন। 3 ক্যাটাগরিতে অংশ নিয়েছেন সারা দেশের কয়েকশো প্রতিযোগী। এই বিষয়ে জানাতে মেরিন ড্রাইভের রেজুখাল এলাকায় আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে আসলে শীত মৌসুম আসলেই দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে এই যে ম্যারাথন। এই ম্যারাথন আজকে যে ম্যারাথনটি হচ্ছে এলিট ম্যারাথন, এটি দ্বিতীয়বারের মতো। গত বছর এই ম্যারাথনটি হয়েছিল, এবছর আবারও ম্যারাথনটি হচ্ছে। তবে গতবারের চেয়ে এবারে যে অংশগ্রহণকারীর সংখ্যা অনেক বেশি। গতবার এই ম্যারাথনে 500 শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছিল, কিন্তু এই বছর কক্সবাজারে যে ম্যারাথনটি এলিট ম্যারাথনটি হচ্ছে, এই ম্যারাথনে প্রায় 1000-এর বেশি প্রতিযোগী অংশ নিয়েছে সারা দেশের। এখানে বিভিন্ন দেশের, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশের বিদেশি প্রতিযোগীরাও কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা ঠিক এখন রয়েছে রেজুকালের যে সমুদ্র সৈকত এলাকায়। গত বছর যেটি হয়েছে দীর্ঘ মেরিন ড্রাইভ যে পাকা রাস্তায়, সেটি দৌড়াদৌড়ির কাজটি হয়েছিল, কিন্তু এবারে কিছুটা ভিন্নতা এসেছে। আমরা লক্ষ্য করছি এবার সমুদ্র সৈকতের তীর ঘেঁষে যে সাগরের পাশে মানুষজন দৌড়ে কিন্তু এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এখানে 4 ক্যাটাগরিতে এই প্রতিযোগিতা হচ্ছে। প্রথম যে দৌড়, সেই দৌড়ের কিলোমিটার হচ্ছে 42.2, তারপর হচ্ছে 21.1, এরপর হচ্ছে 10 কিলোমিটার, এর পাশাপাশি হচ্ছে 2 কিলোমিটার। এই 4 ক্যাটাগরিতে প্রায় 1000-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছে। আমরা লক্ষ্য করছি আসলে অনেকে জাতীয় পতাকা হাতে যে বালিয়াড়িতে সেই দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ভোর ঠিক 6টায় এই প্রতিযোগিতা অংশগ্রহণ যে কার্যক্রম সেটি শুরু হয়েছে। 42.2 কিলোমিটার সেই দৌড়টি শুরু হয়েছে। এরপর এখন আমরা যাদেরকে দেখতে পাচ্ছি যারা দৌড়াচ্ছেন, তারা হচ্ছে 21.1 কিলোমিটারের প্রতিযোগীরা। এখানে প্রায় 390 জন প্রতিযোগী এই 21.1 কিলোমিটারে অংশ নিয়েছে। সব কিছু মিলিয়ে সারা দেশের যে 1000-এর বেশি প্রতিযোগী অংশগ্রহণ করছে, সেখানে আমরা লক্ষ্য করছি নারীর থেকে শুরু করে 7 থেকে 10 বছর বয়সী যেমন রয়েছে, ঠিক তেমনি 70 বছর বয়সীও বৃদ্ধ লোকও কিন্তু দৌড়াচ্ছে। তারা সবাই বলছে যতই দৌড়াবে ততই স্বাস্থ্য ভালো থাকবে। প্রতিদিন নিজেকে 2 ঘন্টা সময় দেওয়ার জন্য তারা বলছে। আর যারা এই আয়োজনটি করেছে তারা বলছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতকে বিশ্ব দরবারে আরও পরিচিত করার জন্য এই আয়োজন। তো এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার থেকে। এবার ট্রাম্পকে টেক্কা দিতে লাতিন আমেরিকার 4টি দেশের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি। দীর্ঘ 20 বছরের বেশি সময় ধরে আলোচনার পর এই চুক্তি হয়েছে। এর আগে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য বড় অর্থনীতির দেশের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। নির্বাচনে জয়ের পর লাতিন আমেরিকা ও বিশ্বের অন্যান্য অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোর উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে কিছুটা নড়েচড়ে বসে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন। এরপর দীর্ঘদিন আলোচনা করে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির জন্য। অবশেষে 20 বছরেরও বেশি সময় অপেক্ষার পর বিশেষভাবে গুরুত্ব পাওয়া এই চুক্তি হলো। আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ের সঙ্গে একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ইউরোপের জোটটি। এই চুক্তি অনুযায়ী মাংস, গাড়ি, চকলেট সহ বিভিন্ন পণ্যের উপর শুল্ক কমানো হবে। এতে ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোকে বছরে 400 কোটি ইউরো শুল্কের খরচ বাঁচাতে সহায়তা করবে। এই চুক্তিকে ইউরোপের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে, যেখানে 78,000 কোটি মানুষের একটি বাজার যুক্ত হবে। এদিকে ইউরোপীয় নেতারা এই চুক্তিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। ইউরোপের প্রধান শিল্প খাত যেমন অটোমোবাইল, ফার্মাসিউটিক্যাল এবং মেশিনারি খাতের জন্য এই চুক্তি অত্যন্ত লাভজনক হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে একটি বড় রাজনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করেছেন। তবে চুক্তির একটি বড় প্রতিবন্ধকতা রয়েছে ফ্রান্সের, যেখানে স্থানীয় কৃষকদের জন্য বিদেশি কম দামি খাদ্যপণ্যের আমদানি নিয়ে উদ্বেগ রয়েছে। ফ্রান্সের কৃষক সংগঠনগুলো অভিযোগ করছে এটি ইউরোপের বাজারে সস্তা খাদ্যপণ্যের ঢল নামাবে, যা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবেশবাদী সংগঠনগুলো এই চুক্তির বিরুদ্ধে। তাদের দাবি এই চুক্তি আমাজন বনে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য আরও বনকে ধ্বংস করবে। নাদিম মারজান,
সময় সংবাদ। ছুটির মৌসুমকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে জমকালো সাজে। মেসিস, টিফানি এবং সাকস ফিফথ এভিনিউ এর মতো বড় বড় ব্র্যান্ডের দোকানগুলোতেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। মনোরম সাজসজ্জার পাশাপাশি ক্রেতাদের আকৃষ্ট করতে আয়োজন করা হচ্ছে বিভিন্ন মজার কার্যক্রম। নভেম্বরের শেষে যখন মৃদুমন্দ বাতাস জানান দেয় দরজা কড়া নাড়ছে শীত, যুক্তরাষ্ট্রে তখন শুরু হয়ে যায় ছুটির মৌসুম। থ্যাঙ্কসগিভিং, বড়দিন এবং 31st নাইট ঘিরে মেতে ওঠে চারদিক। ভিড় বেড়ে যায় শপিং মলে। তাই ক্রেতাদের উৎসব আমেজকে আরও আনন্দময় করার জন্য ফ্যাশন হাউসগুলো আয়োজন করে নানা কার্যক্রমের। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। নিউ ইয়র্কের বড় বড় দোকানগুলোয় এর মধ্যেই শোভা পাচ্ছে বাহারি সব পোশাক, হীরার গহনা আর বিভিন্ন মূল্যবান পাথর। এর মধ্যেই জনপ্রিয় ব্র্যান্ড মেসিস তাদের হলিডে উইন্ডো ডিসপ্লের 150 বছর পূর্তি উপলক্ষে গিভ লাভ থিমে সাজিয়ে তুলেছে তাদের বিভিন্ন দোকান, যেখানে ক্রেতাদের ছবি প্রদর্শনেরও সুযোগ দিচ্ছে তারা। বড়দিন উপলক্ষে প্রাডা এবং অস্কার ডেলা রেন্টার মতো নামি দামি পণ্য প্রদর্শনীতে রেখেছে মার্কিন বিলাসবহুল ডিপার্টমেন্টাল স্টোর সাকস ফিফথ এভিনিউ। পা থেকে মাথা পর্যন্ত দামি পোশাকে সুসজ্জিত ম্যানিকুইনও শোভা বাড়াচ্ছে দোকানের পণ্য প্রদর্শনীতে। শীতের আমেজ আনতে কৃত্রিম তুষারকণাও যোগ করা হয়েছে। সাকস ফিফথ এভিনিউ স্টোরের 2 শতাব্দী পূর্তি উপলক্ষে টোস্ট অফ দ্য টাউন থিমে বর্ণিল সাজসজ্জার আয়োজন করা হয়েছে। টিফানি, রালফ লরেন সহ আরও বিভিন্ন ব্র্যান্ডও এই প্রদর্শনীর আয়োজন করেছে, যা পুরো ছুটির মৌসুমে নিউ ইয়র্কের উৎসব বাজারকে মাতিয়ে রাখবে। জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এভাবেই সাজানো থাকবে দোকানগুলো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। বড়দিন ঘিরে বিশ্বের নানা দেশে এখন সাজ রব। ছুটির মৌসুম উপলক্ষে ইউক্রেনের কিয়েভে সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বর্ণিল সাজে। সংঘর্ষের মধ্যেও একটু আনন্দের মুহূর্ত খুঁজে পেয়েছেন যুদ্ধবিধ্বস্ত শহরের বাসিন্দারা। এছাড়া বড়দিনের আয়োজনে মেতেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও। যুদ্ধের মধ্যেই যেন কিয়েভবাসীর জন্য শান্তির বার্তা নিয়ে আসছে বড়দিন। ছুটির মৌসুম উপলক্ষে কিয়েভের সেন্ট সোফিয়া স্কয়ার সাজানো হয়েছে বড়দিনের সাজে। নানা রঙের আলো দিয়ে সাজানো বর্ণিল এই সাজসজ্জা উপভোগ করেছেন শহরের ছোট থেকে বড় সব বয়সের বাসিন্দা। এত অনিশ্চয়তার মধ্যেও বিরল এই আয়োজনের ফলে উচ্ছ্বাস প্রকাশ করেন শহরটির বাসিন্দারা। এমনকি আয়োজনে যোগ দিয়েছিলেন কিয়েভের মেয়রও। আজকের আয়োজন কোনোভাবেই আমরা বাদ দিতে পারি না। ক্রিসমাস ট্রি বড়দিন উদযাপনের উৎসবে গুরুত্বপূর্ণ অংশ। তাই আমি মনে করি ক্রিসমাস ট্রির বিষয়টি খুবই ভালো হয়েছে। আজকাল আমাদের মধ্যে আশাব্যঞ্জক অনুভূতি কম, জীবনে আনন্দও কম। আমি মনে করি আজকের আয়োজনটি চমৎকার, আর তাই আমি এখানে এসেছি। বলিভিয়ার রাজধানী লা পাজ শহরেও চমৎকার আলোকসজ্জার মধ্য দিয়ে ছুটির মৌসুমের সূচনা হয়েছে। 36 মিটার উঁচু ক্রিসমাস ট্রি ও হাজার হাজার বাতি রাতের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। বাসিন্দারা উৎসবকে ঘিরে দেশের শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেন। ক্রিসমাস ট্রির আলো প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে মধ্যরাত পর্যন্ত জ্বলবে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি বাড়ির বড়দিনের সাজকে ঘিরে প্রতি বছর আগ্রহ তৈরি হয় দর্শনার্থীদের মধ্যে। এবছরও এর ব্যতিক্রম হয়নি। 12 লাখ এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে বাড়িটি। ব্যয় হয়েছে $60,000 বেশি। লাইটস অব জয় জর্জিয়া অঙ্গরাজ্যের সবচেয়ে বড় আবাসিক আলোকসজ্জা হিসেবে পরিচিত। শেরি ও রিচার্ড টাইলারের তৈরি এই আলোক প্রদর্শনী রিচার্ডের মৃত মা জয়ের স্মরণে করা হয়ে থাকে। কাকুলি আখতার, সময় সংবাদ। পাকিস্তানকে গুড়িয়ে এবার লক্ষ্য ভারত। ফাইনালে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর ইয়াং টাইগার্স। যদিও তা করতে হলে ইতিহাস পাল্টানোর বিকল্প নেই তামিম ইমনদের সামনে। তবে আত্মবিশ্বাস যোগাচ্ছে সেমির পারফরমেন্স আর প্রস্তুতি ম্যাচে ভারতকে হারানোর অভিজ্ঞতা। দুবাইয়ে যুবাদের সঙ্গে কথা বলেছেন শিবলি আল সাদিক। বিস্তারিত প্রতিবেদনে। তবে পরিসংখ্যানের মারপ্যাচ খুব একটা ভাবাচ্ছে না ইয়ং টাইগারদের। একে তো পাকিস্তানের মতো দলের বিপক্ষে দাপুটে জয়, অন্যদিকে প্রস্তুতি ম্যাচের রেকর্ড। টুর্নামেন্ট শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচে এই ভারতকে হারায় টিম বাংলাদেশ। সেই ম্যাচের সর্বোচ্চ স্কোরার টাইগার অধিনায়ক। আমরা অনেক কষ্ট করছি এতদিন ধরে, যেটা আর কি আজকে দেখছেন আপনারা সবাই ফল। প্রস্তুতি তো অনেক আগে থেকে আমরা এই যে কতদিন ধরে ক্যাম্পের উপরে আসি,
সো আলহামদুলিল্লাহ সব কিছুই প্ল্যানে চলতেছে এবং ভালো এই পরিস্থিতি, এটাই বিলিভ করি আমাদের প্রসেসে। আমরা ওইভাবে চেষ্টা করতেছি যেভাবে খেলার, আর আমরা আগে ওদেরকে হারাইছি, প্রস্তুতি ম্যাচগুলো দেখছেন হয়তো, আমরা হারাইছি এবং আজকে পাকিস্তানি বড় টিমে যখন হারায় এমনি কনফিডেন্স একটা থাকে। সো ইনশাল্লাহ সব দিক থেকে আমাদের চেষ্টা থাকবে যে ভালো কিছু করার দেশের জন্য। আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা ফাইনালে যেতে। আমরা ওদের সাথে একটা ম্যাচ খেলেছি, প্র্যাকটিস ম্যাচ, তো আমরা জানি ওরা কী করতে হবে, আর আমাদের আত্মবিশ্বাস হলো অনেক ভালো। আর আমরা পাকিস্তানকে যেহেতু হারাইতে পারছি, আমরা ইনশাল্লাহ ভারতকে হারাইতে পারবো। বাংলাদেশ আয়ারল্যান্ড নারী টি-20 সিরিজের খবর। প্রথম ম্যাচে হারের ক্ষত নিয়ে দ্বিতীয় টি-20তে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠে আর কোনো ভুল করতে চায় না টাইগ্রেস, তাই সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে বাড়তি চ্যালেঞ্জ নিয়েও আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোর পরিকল্পনা দলের। বোলারদেরও বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ দিলেন পেসার জাহানারা আলম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু আজ দুপুর 2টায়। দিগেন সিংহের ছবিতে জয়ন্ত কুমার দাসের রিপোর্ট। ঘরের মাঠ, ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর ব্যাটারদের দুর্দান্ত ফর্ম, সবকিছু মিলে সুখের এক ছবি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তবে এই সুখ স্মৃতিও হতাশায় রূপ নিল চায়ের দেশ সিলেটে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে র্যাঙ্কিংয়ের বিবেচনায় আয়ারল্যান্ডই যে এগিয়ে সে পরিসংখ্যান মাথায় নিয়ে মাঠে নামে লাল সবুজ। তবে সিলেটের ব্যাটিং বান্ধব উইকেটে যে এমন অঘটন ঘটবে তা হয়তো মাঠে নামার আগে কল্পনাও করতে পারেনি জ্যোতি নাহিদারা। প্রথম টি-20তে জয়ের সম্ভাবনা জাগিয়েও হুচট খেতে হয় বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। সিরিজে টিকে থাকতে জ্যোতির দলের জয়ের কোনো বিকল্প নেই। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তাই পেসার জাহানারা আলমের। আমরা খুব আশাবাদী যে 4 জন রানের ছন্দে ফিরেছে, একজন আগে থেকেই ছিল এবং আমার বিশ্বাস যে তার সঙ্গে যদি আরও 2 জন যুক্ত হয় তো 6 থেকে 7 জনের মাধ্যমে আমরা এই ব্যাটিং ট্র্যাকে আমরা অবশ্যই একটা ভালো রান চেইজও করতে পারবো এবং অ্যাচিভও করতে পারবো যদি ফার্স্ট ইনিংসে ব্যাটিং করে। ইনশাআল্লাহ ট্রফি আমরা লিফট করবই। প্রথম টি-20 হারলেও ম্যাচের আগের দিন সিলেটে অনুশীলন করেনি বাংলাদেশ দল, তবে প্র্যাকটিসে নিজেদের ঝালিয়ে নিয়েছে আইরিশ নারীরা। সিরিজের প্রথম টি-20তে গেভি লুইস, লিয়াপোলদের দুর্দান্ত পারফরমেন্সে কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশের। টাইগ্রেস ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও বোলারদের নিতে হবে বাড়তি দায়িত্ব। প্রতিপক্ষকে কম রানে আটকে ফেলতে বোলারদের বাড়তি দায়িত্ব নেয়ার তাগিদ জাহানারার। টি-20 ফরম্যাটটা একটু ডিফারেন্ট, আমরা সবাই জানি। এখানে আসলে বল বাই বল আপনাকে টার্গেট করতে হবে, ফোকাস করতে হবে। হান্টার, গেবি, পল এবং সো আমার মনে হয় যে এদেরকে যদি আমরা কুইক নিয়ে নিতে পারি বোলিংয়ে তাহলে আমার বিশ্বাস যে খুব ইজিলি আমরা ওদেরকে লো টোটালে আমরা বুক করতে পারবো। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে ঘরের মাঠে জয়ের লক্ষ্য বাংলাদেশ দলের। আয়ারল্যান্ডের প্রস্তুতিটা হয়েছে দুর্দান্ত। বাংলাদেশের ব্যাটাররা ভালো করলেও আস্থার প্রতিদান দিতে পারেনি বোলাররা, তাই দ্বিতীয় ম্যাচে সেই আক্ষেপ ঘুচাতে চায় লাল সবুজের প্রতিনিধিত্বকারী দল। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট। জামাইকা টেস্টে তাইজুল নাহিদ রানার 5-এর মধ্য দিয়ে শেষ হয়েছে বনেদি ক্রিকেটে বাংলাদেশের ঘটনা বহুল 1 বছর। টাইগারদের পেস বিপ্লবে বছর জুড়েই আলোচনায় ছিলেন তাসকিন, হাসান, নাহিদরা। নিজেদের 2 যুগের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে স্পিনারদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন পেসাররা, সংখ্যার হিসেবে যা 82টি। আগামী চক্রের ব্যস্ত শিডিউলের কথা মাথায় রেখে তাই সিমারদের নিয়ে এখনই পরিকল্পনার তাগিদ পেস বোলিং কোচ মাহবুব আলী জাকির। আলাদা যত্ন নিতে বললেন নাহিদ রানার। টেস্ট ম্যাচ জেতায় কারা? ব্যাটসম্যান কিংবা স্পিনাররা নয়, বাস্তবতা পেসাররা। গেল 2 দশকে স্পিন নির্ভর দল গড়ে ঘরের মাঠে প্রতিপক্ষকে জুজুর ভয় দেখিয়ে 2-1 সাফল্য ধরা দিয়েছে ঠিকই, কিন্তু তাতে মেলেনি কাঙ্ক্ষিত ফলাফল। গেল 2 টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে তলানিতে থাকাই যেন তারই প্রমাণ। তবে এবারের গল্পটা ভিন্ন। ভাগ্য নাকি সবসময় সাহসীদের পক্ষেই থাকে, তাই তো টিম ম্যানেজমেন্টে সেই সাহসী সিদ্ধান্ত পেস নির্ভর দল করা। আস্থার প্রতিদান কতটা দিয়েছেন সিমাররা তা তো প্রমাণ মেলে পরিসংখ্যানে। নিজেদের 24 বছরের টেস্ট ইতিহাসে এবারই প্রথম যেখানে পেসাররা উইকেটের হিসেবে ছাড়িয়ে গেছেন স্পিনারদের। পাকিস্তান থেকে ভারত কিংবা ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সর্বত্রই সিমারদের দাপট। অভিষেক বছরে 1 ক্যালেন্ডার ইয়ারে 30 উইকেট নিয়ে হাসান ছাড়িয়ে গেছেন রাজীব এবাদতকেও। আগে স্পিন বেস টিম করতাম, এখন আমরা 4 জন পেস বোলার নিয়ে খেলতে চাই। 3 জন মিনিমাম, একটা টিমে মিনিমাম 3 জন পেস বোলার থাকেই। তো এটা একটা ভালো ট্রেন্ড মানে কি আপনার পেস বোলার ভালো করতেছে দেখেই তো আপনি নিচ্ছেন, রাইট? সো তারা স্কিলফুল হচ্ছে, তারা নিজের শরীরের দিকে যত্ন নিচ্ছে। গেম কিন্তু
বোলাররা জিতায়। সো আমাদের স্পিন কম্বিনেশন ভালো, সাথে পেস কম্বিনেশন এখন ভালো। সো আমাদেরকে চিন্তাভাবনাগুলো চেঞ্জ করতে হবে, প্যাটার্নগুলোও চেঞ্জ করতে হবে। তবে এদের মধ্যে একজন ঠিকই ব্যতিক্রম, নতুন টাইগার পেস সেন্সেশন নাহিদ রানা। ভাবা যায় একজন বাংলাদেশি নিয়মিত বল করেন 150 গতিতে, তবে বয়স আর ভবিষ্যতের ভাবনায় ইনজুরি এড়াতে নাহিদকে আরো যত্ন নেওয়ার পরামর্শ এই কোচের। নাহিদ রানা ইজ এখন আমাদের জন্য ভেরি গুড স্যাম্পল, না গুড আইডিয়াল। ইয়াং জেনারেশন যারা এখন আসতেছে তারা কিন্তু নাহিদ রানারে দেখছে। ইউ ডোন্ট থিঙ্ক যে এটা একটা বোলার, হি ইজ এ গুড অ্যাসেট ফর আস। সো যখন আপনার কাছে একটা ওয়ার্ল্ডের সবচেয়ে এক্সপেন্সিভ অ্যাসেট থাকবে, আপনাকে এটা যত্ন করতে হবে। বেশি রেয়ার কম্বিনেশন আমার দেশে তো নাই এখন, তো যেহেতু এই মুহূর্তে নাই, আপনি ওরা যত রিসার্চ অ্যানালাইসিস যত আছে ওর ভিতরে, ওকে নিয়ে করে ওকে সেফ রাখতে হবে আমার। আগামী চক্রে ব্যস্ত শিডিউল টাইগারদের, টানা ম্যাচ, তাই সিমারদের বাই রোটেশন করে খেলানোর বিকল্প নেই। সঙ্গে ভালো করতে মিলল আরও পরামর্শ। যেখানে আমাদের অনেকগুলি বোলার আছে, সো ফেস টু ফেস তারা খেলবে, আমরা খেলবে, রেস্ট নিবে, খেলবে, মেনটেন করে করে ওদেরকে খেলা উচিত। আগে যে জিনিসটা হতো না, যেহেতু আমাদের পেস বোলার আগে অনেক সংখ্যা কম ছিল, যে কারণে হয়তো মাসে ফিরে অনেক লোড নিছে খেলার জন্য, আমাদের অপশন ছিল না। এখন আমাদের কাছে অপশন আছে। জুনে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দিয়ে 2025 থেকে 27 চক্র শুরু করবে বাংলাদেশ, যে সাইকেলে আছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার বিপক্ষে অ্যাওয়ে সিরিজ। তাই তো প্রতিপক্ষকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেস ইউনিট নিয়ে পরিকল্পনা শুরু করতে হবে এখন থেকেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে বিসিবি কিংবা তার ফ্র্যাঞ্চাইজিকে কোনো শর্তই দেননি সাকিব আল হাসান। বিষয়টি চিটাগং কিংসকে নিশ্চিত করেছেন সাকিব নিজেই। তবে আসন্ন বিপিএলে সাকিবকে পাওয়ার আশা একরকম ছেড়েই দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তার বিকল্প অপূরণীয়, তবুও নতুন ক্রিকেটারের খোঁজে চিটাগং কিংস। টুর্নামেন্টের জন্য 20 ডিসেম্বর থেকে লোকাল ক্রিকেটারদের নিয়ে ক্যাম্প শুরু করবে বন্দর নগরীর দলটি। সাকিব শুধু একজন ক্রিকেটারই নন, নিজেই একটি ব্র্যান্ড। দেশের মাটিতে সবশেষ খেলেছেন মাস 7 আগে। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, পরিবর্তিত পরিস্থিতিতে বদলেছে অনেক কিছুই। সাকিব এখন হত্যা মামলার আসামি, জব্দ তার ব্যাংক অ্যাকাউন্ট। ঘরের মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। মাঝে খবর রটে ক্যারিবিয়ান সিরিজ আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বোর্ডকে নাকি 3টি শর্ত দিয়েছেন তিনি। এসব বিষয় জানতে চাওয়া আসন্ন বিপিএলে সাকিবের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের স্বত্বাধিকারীর কাছে। সাকিব নিজেই নাকি তাকে নিশ্চিত করেছেন সবই ভুল তথ্য। আমার সাথে কথা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ওনাকে রিসেন্ট কিছু নিউজ দেখার পর, যেগুলো উনি আমাকে বলছে ওগুলো একটা সত্যি না, উনি নাকি ওগুলো বলেনি। তবে আসন্ন বিপিএলে সাকিব যে খেলছেন না সেটা মোটামুটি নিশ্চিত। তার অভাব অপূরণীয় হলেও চেষ্টা করছে চিটাগং কিংস, মেনে নিয়েছে বাস্তবতা। পজিটিভও বলতে পারছি না, এটা আসলে পরিস্থিতির উপর ডিপেন্ড করে। যেহেতু উনি দেশের জন্য এই মুহূর্তে খেলতে পারছেন না, তো সেই ক্ষেত্রে ওভাবে এখনো কিছু বলেনি। সাকিবের বিকল্প আমাদের লেফট আর্ম স্পিনারের কিছু শর্টেজ পড়ে যাবে, তো হতে পারে আমরা লোকালি আরেকজন নিতে পারি। যার রিপ্লেসমেন্ট পুরো ওয়ার্ল্ডে নাই, সেটা বাংলাদেশে কিভাবে পূরণ হবে? তো ডেফিনেটলি ওনার না থাকাটা আমাদের টিমে আসলেই পূরণীয় নয়। বাট তারপরেও উনি যদি না আসতে পারেন, আমাদের যে টিমটা আছে ওটা নিয়ে বেস্ট ডেলিভার করাটাই আমাদের মূল্য। এবারে বিপিএলে গড়পড়তায় দল গড়েছে বন্দরনগরের ফ্র্যাঞ্চাইজিটি। তবে মাঠের ক্রিকেটে তারা দেখাতে চায় চমক, সামাজিক অনেক কর্মকাণ্ডে যুক্ত করতে চায় সমর্থকদের। জুনিয়র একটা কিডস নিয়ে একটা হাইপ হচ্ছে, তো আশা করি সামনে আরও চমক দেখতে পাবেন। ওভারঅল টিমের যে ব্যালেন্স টিমটা হয়েছে, আপনার ইয়াং থেকে শুরু করে আপনার সিনিয়র ক্যাম্পেইন, সবাই ইনশাল্লাহ আমরা ভালো ডেলিভার করব এবং হোপফুলি টিমও খুব ভালো ডেলিভার করবে। বিপিএলকে সামনে রেখে 20 ডিসেম্বর থেকে মাঠের প্রস্তুতি শুরু করতে চায় চিটাগং কিংস। সংখ্যাকে সত্যি করে শেষ পর্যন্ত সাকিবকে পাওয়া না গেলে অধিনায়কের দায়িত্ব বর্তাবে মিথুনের কাঁধে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার নিজ এলাকা খুলনায় বিশেষ সংবর্ধনা পেয়েছেন অনূর্ধ্ব 21 হকি দলের অধিনায়ক মেহরাব হাসান সামিন। দেশে ফেরার পর নিজ গ্রামে পৌঁছালে সংবর্ধনা জানান এলাকাবাসী। এরপর মোটরসাইকেল র্যালি নিয়ে নিজ বাড়িতে যান মেহরাব। সরাসরি যুবা হকি বিশ্বকাপে অংশ নেয় আনন্দ পরিবার ও গ্রামবাসীর সঙ্গে ভাগাভাগি করে নেন জাতীয় দলের অধিনায়ক। কেক কেটে তার সাফল্যে উদযাপন করেন সবাই। এমন সাফল্যের কৃতিত্ব কোচ ও সতীর্থদের দিয়েছেন সামিন। মেহরাবের এমন সাফল্যে গর্বিত তার পরিবার ও এলাকাবাসী।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। এক একজনের মানে পরিচিত থাকে ঢুকায় দেয়। এই সিন্ডিকেট একাধিক মানুষ আছে এইখানে। অসাধু ক্রেতার সিন্ডিকেটের খপ্পরে ট্রাকসেল, বেশভূষা পাল্টে এক ব্যক্তি বারবার কেনে পণ্য, খালি হাতে ফেরে সাধারণ মানুষ। রাজধানীতে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে টিসিবি। বন্দর নগরী যেন কংক্রিটের জঞ্জাল, কোটি টাকার মাস্টার প্ল্যান হয়নি বাস্তবায়ন, 90% ভবনই অনুমোদনহীন। সিডিএ, সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দুষছে নগর পরিকল্পনাবিদ। মিয়ানমারের জান্তা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের আশায় মুখ পেতেছে রোহিঙ্গারা। বিচার নিশ্চিত হলে প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি ফেরার আশা। এবং এবার সিরিয়ার গুরুত্বপূর্ণ শহর হোমস দখলের দ্বারপ্রান্তে বিদ্রোহীরা পৌঁছে গেছে উপকণ্ঠে। আসাদ সরকারের পতনের শঙ্কায় সীমান্তে সেনা বাড়াচ্ছে ইসরায়েল। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ের।